আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদেরকে জানাতে চাই স্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসটিতে অধ্যায় 9 পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আর আমাদের আলোচনার মূল বিষয়বস্তুতে থাকবে আজকে প্রথমত বোর মডেল অনুসারে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ এবং শক্তি ইত্যাদি রাশিমালা নিয়ে কথাবার্তা বলবো। তারপর আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং ঘনত্বের কিছু প্রবলেম দেখব। তারপর তেজস্ক্রিয়তা, ভর ত্রুটি এবং বন্ধন শক্তি, নিউক্লিয়াসের সাথে সংঘর্ষ এবং নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন রিঅ্যাকশন নিয়ে কথাবার্তা বলি এবং তাদের রিলেটেড কিছু প্রবলেম সলভ করে আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের আলোচনায় চলে যাই। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা বোর মডেল অনুসারে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ এবং শক্তি সম্পর্কিত রাশিমালা। এই রাশিমালাগুলো প্রত্যেকটাই আমরা আমাদের ইন্টারমিডিয়েট লাইফে একাডেমিকে অনেক ভালো মতো পড়ে এসেছি আশা করি। কেমিস্ট্রিতেও এরকম কিছু রাশিমালা ছিল এবং এগুলো রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম কিন্তু প্রায় আমাদের মাঝে মধ্যে এক্সামে আসে। তো এবং এই এক্সামের রাশিমালাগুলোকে যদি আমরা মনে রাখতে পারি, এই ফর্মুলাগুলোকে যদি মনে রাখতে পারি, হয়তোবা আমরা সিকিউ এবং এমসিকিউ দু ক্ষেত্রেই বেশ লাভবান হব ইনশাআল্লাহ। সো একটু কষ্ট করে যদি আপনাদের কাছে মনে হয় যে এই টপিকগুলো সম্পর্কে আপনাদের এখনো খটকা রয়ে গেছে, সো আপনারা যে কোনো মুহূর্তে ভিডিওটা পজ করে আপনারা কিন্তু চাইলে আপনাদের মেইন টেক্সট বুক অথবা লেকচার শিটস থেকে টপিকগুলো সম্পর্কে আরও একটু ক্লিয়ার ধারণা নিয়ে নিতে পারবেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং এর মাধ্যমে এই ফর্মুলাগুলোকে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো প্রথমে যে সমস্যাটা আমরা আজকে সলভ করব বলা হচ্ছে 18 ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের সঙ্গে একটি হাইড্রোজেন পরমাণু ধাক্কা লাগার ফলে পরমাণুটি উচ্চতর শক্তিতে উত্তেজিত হলো এবং ইলেকট্রনের গতি কমে গেল। পর মুহূর্তে পরমাণু থেকে 1650 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের বিশিষ্ট একটি ফোটন নিঃসৃত হলো। ধাক্কা লাগার পর ইলেকট্রনের বেগ কত হলো আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। যেহেতু 18 ইলেকট্রন ভোল্ট শক্তিসম্পন্ন ইলেকট্রন এসে পরমাণুর সাথে ধাক্কা খেয়েছে, আমরা কিন্তু বলতে পারি যে বাহ্যিক এই ইলেকট্রনের কাছ থেকে আমাদের পরমাণু কতটুকু পরিমাণ শক্তি পেয়েছে সেটাকে আমরা বললাম E2 - E1 ইজ ইকুয়ালস টু, মানে E2 হচ্ছে সর্বশেষ শক্তি পরমাণুর, E1 হচ্ছে আদি শক্তি। এখান থেকে আমরা বলতে পারি hc ওভার ল্যামডা হচ্ছে তার মান, যেখানে আমরা সবাই জানি আলটিমেটলি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট h এর ভ্যালু আমরা কত ইউজ করি সাধারণত 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ডস এবং c ইউজ করি আমরা 3 ইন্টু 10⁸ মিটার্স পার সেকেন্ড এবং ল্যামডা আমাদের কাছে বলা আছে 1650 অ্যামস্ট্রং মান, অর্থাৎ 1650 টাইমস 10⁻⁻10 মিটার। এই সবগুলো মান যদি আমরা বসিয়ে দেই আমরা কিন্তু E2 - E1 এর ভ্যালু পাচ্ছি 1.21 ইন্টু 10⁻18 জুলস, তাই তো? এখন আমাদের ইলেকট্রনের জন্য যে শক্তি, ইলেকট্রনের প্রাইমারি শক্তিকে আমরা E0 বললাম। E0 ইজ ইকুয়ালস টু আমরা কতটুকু করব 18 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ 18 টাইমস 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। এখান থেকে আমরা আলটিমেটলি শক্তির মান পাচ্ছি 2.88 ইন্টু 10⁻18 জুল। সুতরাং আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে পাবো কতটুকু গতিশক্তি আসলে বাকি আছে আমাদের এই ইলেকট্রন আমাদের 2.88 পরিমাণ শক্তি নিয়ে এসেছিল এবং পরবর্তীতে সে হচ্ছে গিয়ে 1.21 আমাদের হচ্ছে গিয়ে ইলেকট্রন পরমাণুকে দিয়ে দিয়েছে ইন্টু 10⁻⁻18, তাই তো? আমরা তাহলে ইলেকট্রনের অবশিষ্ট গতিশক্তি পাচ্ছি 1.67 ইন্টু 10⁻⁻18 জুল, which is equals to half of mv square। এখান থেকে কিন্তু আমরা v equals to বলতে পারি 2 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻18 ডিভাইডেড বাই আমাদের যে মাস আছে ইলেকট্রনের আমরা জানি 9.11 ইন্টু 10⁻31 কিলোগ্রামস, রুট ওভার তো অবশ্যই আছে। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি বেগ পেয়ে যাব v equals to 1.92 ইন্টু 10⁻6 মিটার্স পার সেকেন্ড। আশা করি বুঝতে পেরেছি কিভাবে প্রবলেমটি সলভ করলাম। আমরা এরপর দেখছি নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং ঘনত্ব সম্পর্কিত কিছু ইকুয়েশনস। এগুলো আমরা আশা করি একবার করে দেখে নিলেই বুঝতে পারবো ইকুয়েশনগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা যদি আমাদের একটা প্রবলেম সলভ করে আসলে এই ইকুয়েশনগুলোর উপর বেস করে, যেমন বলা হচ্ছে
অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং ঘনত্ব আমাদের কাছে বের করতে বলা হচ্ছে, তাই তো? তো এই অঙ্কটা সলিউশন করার জন্য আমাদেরকে অবশ্যই কিছু কনস্ট্যান্ট অবশ্যই দেওয়া থাকবে, যেমন আর নট এর ভ্যালু আমরা বলবো হচ্ছে গিয়ে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। দেন আমরা জানি হচ্ছে গিয়ে প্রোটনের যে মাস, এটা আমরা সবাই জানি 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কিলোগ্রাম, এবং আমরা জানি নিউট্রনের মাস mn is equals to 1.68 into 10 to the power minus 27 কিলোগ্রাম, তাই তো? এখন আমরা ধরে নিচ্ছি যে যেই নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং ঘনত্ব বের করতে বলা হচ্ছে তা হচ্ছে যথাক্রমে r এবং রো, ঠিক আছে? এরা আমাদেরকে বের করতে হবে এদেরকে। এখন আমরা জানি, একটু আগে সূত্র রেখে এসেছিলাম যে r is equals to r naught into a to the power 1/3, তাই তো? এবং আমরা সবাই জানি রো ইকুয়ালস টু বেসিক্যালি কত, m ওভার v। এখন এই যে v এর কথা বলছি, v যদি আমরা পরমাণুকে গোলক আকারে চিন্তা করি তাহলে সেই গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব, ঠিক আছে? এবং আমরা যেই হচ্ছে গিয়ে বস্তুর ভর বা কণা মানে পরমাণুর ভরের কথা বলছি, নিউক্লিয়াসের ভরের কথা বলছি, নিউক্লিয়াসের ভর m ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি z mp প্লাস a মাইনাস z, তাই না? এখন আমাদের এখানে বলা হচ্ছে, আমরা যদি কোয়েশ্চেনটার দিকে তাকাই, a ইকুয়ালস টু হচ্ছে আমাদের জন্য 27, তাই তো? এবং প্রোটন সংখ্যা z ইকুয়ালস টু কতটুকু আমরা দেখতে পাচ্ছি 13, তাই তো? এবং mp এবং mn এর ভ্যালু তো আমরা আগেই বলে রেখেছি, যদি সেই মানগুলোকে এখানে বসিয়ে দিই তাহলে আমরা কিন্তু এই কণার ভর m ইকুয়ালস টু বলতে পারি 13 ইন্টু 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 প্লাস a কত আমাদের জন্য, a হচ্ছে আলটিমেটলি 27 মাইনাস 13 টাইমস mn, যেহেতু mn বলা আছে 1.68 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27, তাই তো? ক্যালকুলেশনগুলো করলে আমরা যদি মানগুলো বসাই দিই ক্যালকুলেটরে তাহলে আমরা পাবো আলটিমেটলি 4.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 কিলোগ্রাম হচ্ছে গিয়ে এই নিউক্লিয়াসের ভর। এবং ব্যাসার্ধ নিয়ে যদি কথাবার্তা বলি আমরা আলটিমেটলি r ইকুয়ালস টু বলবো r নট ইন্টু a টু দি পাওয়ার 1/3, a টু দি পাওয়ার 1/3, তাই তো? এখন r নট কতটুকু আমরা বলে দিয়েছি, r নট হচ্ছে আমাদের জন্য 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 টাইমস a টু দি পাওয়ার 1/3, a কত আমাদের জন্য 27 টু দি পাওয়ার 1/3, ঠিক আছে? সো এখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি ক্যালকুলেশন যদি করি, সবগুলো মান যদি বসাই, আমরা পেয়ে যাব হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। তাহলে এটার মধ্যে প্রথম অ্যান্সার পেয়ে গেলাম আমরা, যে আমাদের অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 মিটার। এবার যদি আমরা ঘনত্ব বের করতে চাই, ঘনত্বের জন্য আমরা জানি রো ইকুয়ালস টু কি হবে, m ওভার v। m এর মান মাত্রই বের করেছি আমরা 4.52 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 26 ডিভাইডেড বাই v কত 4/3 পাই r কিউব, মানে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 15 কিউব। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে রো এর মান পাবো, রো ইজ ইকুয়ালস টু 2.31 ইন্টু 10 টু দি পাওয়ার 17 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা হচ্ছে আমাদের এই কণার জন্য ঘনত্ব। আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে প্রবলেমটি সলভ করেছি। পরবর্তীতে আমরা তেজস্ক্রিয়তা নিয়ে কথাবার্তা বলবো। আমরা জানি তেজস্ক্রিয় মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে কণা এবং রশ্মি নির্গত হয়, এই প্রক্রিয়াটাকে আমরা তেজস্ক্রিয়তা বলছি। পরমাণু নিউক্লিয়াসের গঠনগত পরিবর্তনই হচ্ছে এর শক্তির উৎস। তেজস্ক্রিয়তার বিভিন্ন এককের কথা আমরা এখানে বলে দিচ্ছি, এবং তেজস্ক্রিয় ক্ষয়সূত্র বলা হচ্ছে কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা অবক্ষয়ের হার ওই সময় উপস্থিত অক্ষত পরমাণু সমানুপাতিক, অথবা মাইনাস ডিগ্রি অফ n ইজ প্রপোর্শনাল টু n, যেখানে n হচ্ছে আমাদের জন্য ওই মুহূর্তে অক্ষত অবস্থিত সংখ্যা, ঠিক আছে? এবং এটাকে আমরা বিভিন্নভাবে অপারেশন করে বিভিন্ন রকম রূপ নিয়ে আলটিমেটলি হচ্ছে কি n ইজ ইকুয়ালস টু n নট ইনটু e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি ব্যবহার করতে পারি, যেখানে ল্যামডা হচ্ছে আমাদের জন্য আমরা জানি ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক, তাই তো? এই ফর্মুলাগুলো কিন্তু আমরা প্রায় খুবই সহজে ইউজ করে বিভিন্ন রকম ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারি। যেমন
এবং সেগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু আরো কিছু রাশিমালা নিয়ে আসতে পারি, যেরকম অর্ধায়ু, গড়ায়ু এটসেট্রা। ঠিক আছে? সো এই ফর্মুলাগুলোকে মাথায় রাখতে হবে আমাদেরকে একটু, বিকজ আমরা এই রিলেটেড প্রচুর প্রবলেম ইনশাআল্লাহ সামনে সলভ করব। এখন আমরা এই ফর্মুলা রিলেটেড কিছু প্রবলেম সলভ করে এই ফর্মুলাগুলো সম্পর্কে আরেকটু ডিপ আন্ডারস্ট্যান্ডিং করা ট্রাই করি। বলা হচ্ছে প্রথম যে সমস্যাটা আমরা সলভ করব, প্রতি গ্রাম রেডিয়াম প্রতি সেকেন্ডে 4.5 × 10⁻10 আলফা কণা নিঃসরণ করে। আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে রেডিয়ামের অর্ধায়ু কত বছর। আমাদেরকে আরো বলে দিয়েছে রেডিয়ামের পারমাণবিক ভর 226 এবং অ্যাভোগাড্রোর সংখ্যা আমরা জানি 6.023 × 10⁻23। এখন এই অঙ্কটা করার জন্য আমরা সবাই কিন্তু প্রস্তুত, আই গেস। আমরা জানি যে কোনো তেজস্ক্রিয় পদার্থের টি হাফ বা অর্ধায়ু ইকুয়ালস টু আমরা বলতে পারি 0.693 ওভার ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে তার ক্ষয় ধ্রুবক। এবং এই ক্ষয় ধ্রুবকের মান আমরা কোত্থেকে নিয়ে আসবো? এই ক্ষয় ধ্রুবকের মান কিন্তু আমরা ক্ষয় সূত্র থেকে নিয়ে আসবো, যেখানে আমরা বলেছিলাম -d/n ইকুয়ালস টু ল্যামডা n, তাই তো? এখন আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কোয়েশ্চেনে এই -d/n এর মান বলে দিয়েছে 4.5 × 10⁻10, এবং আমরা কিন্তু বলতে পারি যে 1 গ্রাম রেডিয়ামের জন্য প্রকৃতপক্ষে n এর মান হচ্ছে 6.023 × 10⁻23 ওভার 226। তাহলে আমরা ল্যামডার মান কত বলবো? ল্যামডা ইকুয়ালস টু বলবো আমরা -d/n ওভার n ইকুয়ালস টু আমরা বলবো 4.5 × 10⁻10 ডিভাইডেড বাই আচ্ছা এখানে টাইমস 226 মান বসিয়ে দিয়ে 6.023 × 10⁻23 gives us the value of 1.7 × 10⁻11। তো ল্যামডার মান আমরা যেহেতু পেয়ে গেছি, আমরা কিন্তু এখন তাহলে টি হাফও বের করতে পারবো। টি হাফ ইকুয়ালস টু আমরা আগে লিখে রেখেছি 0.693 ওভার ল্যামডা, অথবা 0.693 ডিভাইডেড বাই 1.7 × 10⁻11 gives us the value of 4.1 × 10⁻10 সেকেন্ডস। এটাই হচ্ছে আমাদের জন্য সেকেন্ড এককে তার অর্ধায়ু। কিন্তু আমাদের কাছে যেহেতু জিজ্ঞাসা করা হচ্ছে কত বছর, সুতরাং আমরা এটাকে আমরা যদি এটাকে হচ্ছে গিয়ে বছর এককে নিতে চাই, তাহলে আমরা কি করব? আমরা হয়তো জানি 4.1 × 10⁻10 ডিভাইডেড বাই প্রতিদিন আমরা জানি 86,400 সেকেন্ড, এবং প্রতি বছরে 365 দিন, এত ইয়ার ক্যালকুলেশন করলে আমাদের জন্য মান আসবে 1300 বছর, 1300 ইয়ার্স অ্যাপ্রক্সিমেটলি। এটাই আমাদের জন্য তাহলে অ্যান্সার বছর এককে। আশা করি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে পারমাণবিক দুর্ঘটনার ফলে কোনো একটি কক্ষে 20 দিন অর্ধায়ু সম্পন্ন কিছু পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ প্রবিষ্ট হলো। পরীক্ষা করে দেখা গেল যে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিকের থেকে 64 গুণ বেশি। কতদিন পর ঘরটিকে নিরাপদে ব্যবহার করা যাবে বলে প্রশ্ন করা হয়েছে। তো আমরা বলছি এখানে অর্ধায়ুর মান কত? অর্ধায়ু এর মান বলছি আমরা 20 ডেজ। এখন আমরা কিন্তু জানি অর্ধায়ুর ইকুয়েশনটা কত ছিল, 0.693 ওভার ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে তার ক্ষয় ধ্রুবক। আমরা কিন্তু তাহলে ল্যামডা ইকুয়ালস টু বলতে পারি 0.693 ডিভাইডেড বাই 20 পার ডে, তাই তো? আচ্ছা, এখন আমরা যদি মনে করি যে আমাদের এই ক্ষেত্রে তেজস্ক্রিয়তার জন্য প্রাথমিক পরিমাণ ছিল হচ্ছে গিয়ে n0 অক্ষত পরমাণু ছিল, এবং ধরে নিচ্ছি টি দিন সময় পর সেখানে n সংখ্যক তেজস্ক্রিয় পদার্থ বিদ্যমান রয়েছে। সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে n is equals to basically n0 over 64। আচ্ছা, এখন আমরা কিন্তু তেজস্ক্রিয় ক্ষয়সূত্র থেকে বলতে পারি n is equals to n0 e to the power minus lambda t, অথবা
n over n naught equals to আমরা একবারে বলতে পারবো 1/64 is equals to e to the power minus lambda t। এখন যদি আমরা বোথ সাইডে ln নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি ln 1 minus ln 64 লগারিদমিক ইকুয়েশন ইউজ করে ইকুয়ালস টু মাইনাস ল্যামডা টি। এখন ল্যামডার ভ্যালু আমাদের কাছে কিন্তু দেওয়া আছে এবং ln 1 আমরা বুঝতে পারছি 0, সুতরাং আমরা কিন্তু বলতে পারি যে ল্যামডা টি ইজ ইকুয়ালস টু বেসিক্যালি কত ln 64, তাই তো? এখান থেকে কিন্তু আমরা টাইমের মান বের করতে পারবো t ইজ ইকুয়ালস টু ln 64 ডিভাইডেড বাই ল্যামডা। আবার ল্যামডার জায়গায় আমরা বলতে পারবো 0.693 divided by 20। সুতরাং এখান থেকে আমাদের জন্য টাইমের মান কতটুকু আসছে? টাইমের মান আসছে অ্যাপ্রক্সিমেটলি 120 days। আমরা তাহলে বলতে পারি 120 দিন পর আমরা এই কক্ষটিকে ইনশাআল্লাহ নিরাপদে ব্যবহার করতে পারবো। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে এক খণ্ড প্রাচীন কাঠে কার্বন 14 এবং কার্বন 12 এর অনুপাত বর্তমানকালের জীবিত কাঠে ওই অনুপাতের 1/12 অংশ। এর অধ্যায়ে বলা হচ্ছে 5570 বছর। আমাদের কাছে বলা হচ্ছে প্রাচীন কাঠের বয়স নির্ণয় করতে। তো এই অঙ্কটা সলভের জন্য আমরা কিন্তু প্রিভিয়াস অঙ্কের ইকুয়েশনটাকেই ব্যবহার করতে পারি যে n is equals to n naught e to the power minus lambda t, তাই তো? এখানে আমরা হচ্ছে n over n naught এর জায়গায় বলতে পারবো 1/12, আমাদের কাছে বলে দেওয়া আছে এটা, তাই তো? এবং আমাদের কাছে কতটুকু অর্ধায়ু বলেছে? অর্ধায়ু বলেছে 5570 years, তাই তো? এখন আমরা এখান থেকে n over n naught is equals to 1/12 equals to e to the power minus lambda t, অথবা আমরা উভয় পক্ষে ব্যস্তকরণ করে e to the power lambda t equals to বলতে পারি 12, তাই তো? যদি আমরা এখন বোথ সাইডে হচ্ছে ln নিয়ে আসি, আমরা বাম পক্ষে বলবো lambda t, ডান পক্ষে বলবো ln 12। ওকে, এখান থেকে কিন্তু আমরা তাহলে t এর মান বলতে পারবো কতটুকু? ln 12 over lambda। আবার অর্ধায়ু থেকে আমরা বলতে পারি t half equals to 5570 years is equals to 0.693 over lambda। এখান থেকে আমরা ল্যামডার মান বলতে পারি lambda is equals to 0.693 divided by 5570 per year, তাই তো? তো সেই মানটা যদি আমরা এই সমীকরণে বসিয়ে দেই তাহলে আমাদের জন্য t এর মান আসছে ln 12 over 0.693 divided by 5570। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কিন্তু খুব সহজে t এর মান বের করে নিয়ে আসতে পারি। t এর মান আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? t এর মান এই ক্যালকুলেশন থেকে দাঁড়াচ্ছে আমাদের জন্য 20,040 বছর। সুতরাং যে গাছের কথা বলা হচ্ছে প্রাচীন কাঠের বয়স 20,040 বছর। আশা করি আমরা বুঝতে পেরেছি প্রবলেমটা কিভাবে সলিউশন করেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে স্যামারিয়াম এর 1 গ্রামের একটি নমুনায় 120 পার্টিকেল পার সেকেন্ড হারে তেজস্ক্রিয় আলফা কণা বিকিরণ করছে। তেজস্ক্রিয় বিকিরণের জন্য দায়ী আইসোটোপ হচ্ছে 147 sm, যা প্রকৃতিতে যে কোনো নমুনায় 15% করে থাকে। এর অর্ধায়ু কত আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা যেহেতু বলছি যে প্রাকৃতিক নমুনায় 15% করে থাকছে, 15% করে থাকছে কোনটা? আমাদের 147 sm এর, তাই তো? সুতরাং আমরা কিন্তু এখানে পার্টিকুলারলি বলতে পারি এবং আমরা আরো বলছি যে এখানে 120 পার্টিকেল পার সেকেন্ড হারে আলটিমেটলি তেজস্ক্রিয় কণা বিকিরিত হচ্ছে, তাই তো? আমরা এখানে বলতে পারি, আমরা জানি মাইনাস ডি ডিটি অফ এন ইজ ইকুয়ালস টু বেসিক্যালি ল্যামডা এন, তাই তো? আবার 1 গ্রাম এসএম এর জন্য আমরা এন এর ভ্যালু বলতে পারি কতটুকু? 1 গ্রাম এসএম এর জন্য আমরা এন এর ভ্যালু বলবো হচ্ছে 6.023 into 10 to the power 23 over 147, তাই তো?
টাইমস 0.15, কারণ প্রকৃতিতে যে কোনো নমুনায় 15% করে SM আমাদের থাকছে, স্যামারিয়াম। সো এখান থেকে n এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। আবার আমরা জানি সবাই যে টি হাফ এর ভ্যালু হচ্ছে, টি হাফকে আমরা লিখতে পারি 0.693 ওভার ল্যামডা। সো আমরা এই ইকুয়েশন থেকে প্রথমে ল্যামডার মান যদি বের করি, ল্যামডা ইকুয়ালস টু আমরা বলবো মাইনাস ddt অফ n, যেটার মান আমরা দেখতে পাচ্ছি 120 পার্টিকেলস পার সেকেন্ড ওভার n। তো ddt অফ n এর ভ্যালু হচ্ছে 120 এবং n এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি আমাদের 6.023 into 10 power 23 times 0.15 over 147। ল্যামডার মানটা যদি এখান থেকে চলে আসলে আমরা তাহলে টি হাফ এর ক্ষেত্রে বসিয়ে দিতে পারি। টি হাফ এর জায়গায় আমাদের তাহলে হবে 0.693 times 6.023 into 10 times 0.15 120 times 147। সো এখান থেকে টি হাফ কত আসছে, ক্যালকুলেশন যদি আমরা করি, এখান থেকে টি হাফ আসবে 1.13 into 10 to the power 11 years। এটাই হচ্ছে আমাদের জন্য অর্ধায়ু। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে আমাদের কাছে কাউন্ট রেট মিটারের সাহায্যে কোনো তেজস্ক্রিয় বস্তুর সক্রিয়তা মাপা যায়। কোনো মুহূর্তে কাউন্ট রেট মিটারে 4750 কাউন্ট প্রতি মিনিট পার দেয়, 5 মিনিট পর এটি 2700 কাউন্ট প্রতি মিনিট পার দেয়। তেজস্ক্রিয় বস্তুটির অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবক আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা কিন্তু তেজস্ক্রিয় ক্ষয়সূত্র থেকে বলতে পারি যে A is equals to A0 e to the power minus lambda t, তাই নয় কি? এখন ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রের জন্য আমরা A1 equals to পার্ট পাচ্ছি এবং দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমরা A2 is equals to A0 e to the power minus lambda t পার্ট পাচ্ছি। এখন আমরা যদি 1 আর 2 এর অনুপাত করি তাহলে আমরা A1 over A2 is equals to e to the power minus lambda t over, আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কিন্তু বলা হচ্ছে যে 5 মিনিট পর দ্বিতীয় ক্ষেত্রের পার্ট, সো 5 মিনিট পর t plus 5 ধরে নিলাম আমরা, তাহলে e to the power minus lambda t plus 5। ওকে, এখন according to our question আমরা বলছি 4750 over 2700 is equals to e to the power minus lambda t plus lambda t এবং minus 5 lambda। Sorry, plus 5 lambda, right? সেখান থেকে lambda t পরস্পরকে ক্যান্সেল আউট করে দেয়, আমরা বলতে পারি e to the power 5 lambda is equals to 4750 over 2700, তাই না? সো বোথ সাইডে যদি লন নিয়ে আসি আমরা 5 lambda equals to বলতে পারি ln 4750 over 2700। এখান থেকে আপনারা বুঝতেই পারছেন আমরা ল্যামডার মান তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বের করতে পারবো এবং তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক বের করতে পারলে অর্ধায়ু t half equals to 0.693 over lambda বের করতে পারবো। তো চলুন আমরা ক্যালকুলেশন করে দেখে নেই মানগুলো কত। ল্যামডার মান আসছে 0.11 পার মিনিট। এই মানটা যদি আমরা টি হাফে বসিয়ে দিই টি হাফের ইকুয়েশন থেকে, তাহলে আমরা অর্ধায়ু পেয়ে যাব 6.13 মিনিট। তো এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। পরবর্তী প্রবলেমে যদি আমরা চলে যাই, বলা হচ্ছে 1 গ্রাম রেডিয়াম 5 বছর আলফা কণা বিকিরণের ফলে 2.1 মিলিগ্রাম কমে যায়।
রেডিয়ামের অর্ধায়ু কত আমাদের কাছে নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা কিন্তু জানি সবাই যে n is equals to n naught into e to the power minus lambda t, অথবা n over n naught equals to e to the power minus lambda t, অথবা আমরা যদি বোথ সাইডে হচ্ছে গিয়ে আলটিমেটলি লন নেই, তাহলে ln of n over n naught equals to আমরা বলতে পারি minus lambda t, অথবা আমরা এখান থেকে আলটিমেটলি lambda equals to বলতে পারি ln of n over n naught divided by t, তাই তো? এখন আমরা এখানে আলটিমেটলি দেখে বুঝতে পারছি যে 2.1 মিলিগ্রাম যেহেতু আমাদের আলফা কণা বিকিরণের ফলে কমে যায়, এবং টি টাইম কতটুকু দেওয়া আছে আমাদের কাছে 5 ইয়ার্স দেওয়া আছে, তাই তো? 5 ইয়ার্স এর মধ্যে তার যেহেতু কমে যাচ্ছে, সুতরাং আমরা n ওভার n নট ইকুয়ালস টু কতটুকু বলতে পারি? আমরা বলতে পারি 1 মাইনাস কত মিলিগ্রাম? 2.1 মিলিগ্রাম, তার মানে 2.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই n নট কে আমরা 1 ধরেছি, তাহলে এখান থেকে আমরা n ওভার n নট এর মান পাচ্ছি 0.99। সো মান যদি বসিয়ে দেই, এখানে আমরা ল্যামডার মান কত আসে? ল্যামডা ইকুয়ালস টু লন মাইনাস লন 0.99 ওভার 5 ইয়ার্স। তো এখানে আমাদের আলটিমেটলি ল্যামডা এর মান আসছে, ল্যামডা হচ্ছে 2.01 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 years. So আমরা তাহলে t half ও বের করতে পারবো। t half equals to 0.693 over 2.01 into 10 to the power minus 3। এখান থেকে তাহলে আমাদের জন্য t half কত আসছে? আমরা দেখতে পাবো এখান থেকে t half আসছে 1648.27 years। তাহলে এটাই আমাদের জন্য অ্যান্সার হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে লেডের অর্ধায়ুর পরিমাণ 26.8 মিনিট, কি পরিমাণ ভর থাকলে এর 1 তেজস্ক্রিয়তা পাওয়া যাবে? এখন আমরা এখানে বলতে পারি dt of n ক্ষয় is equals to যদি 120 হইতে হয় equals to আমরা বলবো 120 বা 1 becquerel equals to 3.7 into 10 to the power 10 decays per second। ওকে, এখন এখান থেকে আমরা যেহেতু অর্ধায়ু জানি, আমরা বলতে পারবো t half is equals to 26.8 minutes অথবা 1608 seconds। ঠিক আছে, মিনিট থেকে আমরা এটাকে সেকেন্ডে ট্রান্সফর্ম করে নিলাম। সো আমরা কিন্তু এটা ইকুয়ালস টু বলতে পারি 0.693 ওভার ল্যামডা। সুতরাং ল্যামডা ইকুয়ালস টু কতটুকু হবে? 0.693 ওভার 1608, which is approximately 4.31 into 10 to the power minus 4 per second। ওকে, এখন যদি আমরা n equals to বলি 6.023 into 10 to the power 23, তখন m এর মান আমাদের এটার ভর হচ্ছে 214 গ্রাম, তাই তো? আচ্ছা, এখন আমরা ddt of n এর ভ্যালু আমরা যদি হচ্ছে কি এখানে বসিয়ে দিই, আমরা জানি ddt of n equals to basically lambda n। so ddt of n এর মান পেয়েছি আমরা 3.7 into 10 to the power 10 is equals to ল্যামডা আমাদের কাছে বলে দেওয়া আছে 4.31 into 10 to the power minus 14 টাইমস এখান থেকে আমরা n প্রাইম কতটুকু বের করতে পারবো। সো এখান থেকে n প্রাইমের ভ্যালু আসবে, যদি ক্যালকুলেশনটা আমরা করি, আমরা তাহলে পেয়ে যাব 8.6 into 10 to the power 13। সো আমরা এখান থেকে বলতে পারি যখন n প্রাইমের মান n এর মান যদি 6 অ্যাভোগাড্রো নাম্বার হয়, তখন m এর ভ্যালু কত বুঝতেই পারছি 214 গ্রাম। যদি n প্রাইম আমাদের জন্য 8.6 into 10 to the power 13 হয়, তাহলে আমাদের তখন m প্রাইম ইকুয়ালস টু কতটুকু হবে? m প্রাইম হবে 214 times 8.6 into 10 to the power 13 divided by আমাদের অ্যাভোগাড্রো নাম্বার 6.023 into 10 to the power 23। তো এখান থেকে আমরা m প্রাইম ভর বের করতে পারছি 3.05 into 10 to the power minus 8 grams। সো এটাই তাহলে আমাদের জন্য m এর মান। আশা করি বুঝতে পেরেছি আমরা।
পরবর্তীতে আমরা ভর ত্রুটি এবং বন্ধন শক্তি নিয়ে প্রবলেম দেখব। আমরা জানি ভর ত্রুটি কাকে বলে, কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর তার গঠনকারী উপাদানসমূহের মুক্ত অবস্থার ভরের যোগফল থেকে কিছুটা কম হতে দেখা যায়। ভরের এই পার্থক্যকে আমরা ভর ত্রুটি বলে থাকি। ভর ত্রুটির এই ইকুয়েশনগুলো আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকবো, সো এগুলোকে মনে রাখা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বন্ধন শক্তি কাকে বলে, প্রয়োজনীয় সংখ্যক নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি নিউক্লিয়াস গঠন করতে যে পরিমাণ শক্তি নির্গত বা শোষিত হয়, কিংবা কোনো নিউক্লিয়াসকে ভেঙে এর নিউক্লিয়নগুলোকে পরস্পরের প্রভাব মুক্ত করতে নিউক্লিয়াসকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি সরবরাহ করতে হয় তাকে বলা হবে বন্ধন শক্তি, তাই তো? এবং প্রতি নিউক্লিয়ারের বন্ধন শক্তি কিভাবে আমরা বের করব? কোনো নিউক্লিয়াসের মোট বন্ধন শক্তি এবং এর ভর সংখ্যার অনুপাতকে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি বলে থাকবো। এখন আমরা এগুলোর কিছু প্রবলেম যদি সলভ করি, যেমন বলা হচ্ছে আমাদের একটি ক্লোরিন পরমাণুর ভর বলা আছে প্রতিটি নিউক্লিয়নে, এর গড় বন্ধন শক্তি কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমরা ভর ত্রুটির ইকুয়েশন ডেল্টা এম একটু আগে দেখে এসেছিলাম, a minus z mn plus z mp minus m নিউক্লিয়াস, তাই তো? সো এখান থেকে আমরা বলতে পারি আমাদের এখানে ভর সংখ্যা 35, পারমাণবিক সংখ্যা 17 টাইমস আমরা নিউট্রনের জন্য mn এর জন্য আমাদের কাছে এখানে নিউট্রন এবং প্রোটনের ভর আমাদেরকে AMU ইউনিটে দেওয়া আছে, সো আমরা সেগুলো ইউজ করব। 1.008665 প্লাস ZP আমরা হচ্ছে গিয়ে অবশ্যই 17 ইন্টু MP, আমরা জানি প্রোটনের ভর দেওয়া আছে আমাদের এখানে 1.007825 মাইনাস MN, আমাদের এখানে পরমাণুর ভর বলা হচ্ছে বা নিউক্লিয়াসের ভর বলা হচ্ছে 34.9800। সো এখান থেকে আমাদের ভর ত্রুটির মান কতটুকু আসছে? 0.308995 অ্যাটমিক মাস ইউনিট বা AMU, এবং এক অ্যাটমিক মাস ইউনিটকে যদি আমরা আলটিমেটলি ট্রান্সফর্ম করি কিলোগ্রামে, তাহলে আমরা পাবো 0.308995 টাইমস 1.6605 টাইমস 10 to the power minus 27। সো এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের যে মানটি আসবে সেটি কিন্তু আমাদের জন্য বেসিক্যালি ইকুয়েশনের জন্য কিলোগ্রাম এককে ভরের পার্থক্য। 5.13 টাইমস 10 to the power minus 28 কিলোগ্রাম। সুতরাং এখান থেকে আমরা এনার্জি E ইকুয়ালস টু বলতে পারি, তো এখান থেকে আসা এনার্জি E ইকুয়ালস টু আমরা বলতে পারি ডেল্টা M C স্কোয়ার্ড। M এর ভ্যালু তো হচ্ছে কি আমরা 5.13 ইন্টু 10 to the power minus 20 টাইমস 3 ইন্টু 10 to the power 8 আলোর বেগ হোল স্কোয়ার্ড gives us the value of 4.62 into 10 to the power minus 11 joule। সো আমরা যদি প্রতি নিউক্লিয়নে গড় শক্তি জানতে চাই, প্রতি নিউক্লিয়নে গড় শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করব? E/A দিয়ে প্রকাশ করব। E/A ইকুয়ালস টু কতটুকু হবে তাহলে আমাদের জন্য? 4.62 টাইমস 10 to the power minus 11 ডিভাইডেড বাই 35। তাহলে প্রতি নিউক্লিয়নে আমরা টোটাল 1.32 ইন্টু 10 to the power minus 12 জুল শক্তি পাচ্ছি। এখন যদি আমরা এটাকে ইলেকট্রন ভোল্ট এককে নিতে চাই তাহলে আমরা কি করব? আই গেস আপনারা বুঝতে পারছেন, এটাকে আমরা হচ্ছে গিয়ে ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দিব, এবং ইলেকট্রনের চার্জ দিয়ে যদি মাল্টিপ্লাই করি 1.6 এক্সপোনেনশিয়াল মাইনাস 19 দিয়ে। এখন যদি আমরা এই জুল থেকে এটাকে ইলেকট্রন ভোল্ট এককে নিতে চাই তাহলে আমরা এটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের জন্য মান দাঁড়াচ্ছে 8.25 ইন্টু 10 to the power 6 ইলেকট্রন ভোল্ট, অথবা 8.25 মেগা ইলেকট্রন ভোল্ট
যে কোনো একটা এককে মানটা অ্যান্সার বললেই হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি এতটুকু। আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। বলা হচ্ছে নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন নিয়ে। নিউক্লিয়ার ফিশন আমরা জানি যে প্রক্রিয়ায় ভারী পরমাণু নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াস তৈরি হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে আমরা নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার বিভাজন বলবো। এবং নিউক্লিয়ার ফিউশন বলবো যে প্রক্রিয়ায় একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়, তাকে আমরা বলবো নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া। এখন আমরা যদি একটা প্রবলেম সলভ করি, বলা হচ্ছে ইলেকট্রন এবং পজিট্রনের উভয়ের ভর সমান, এরা স্থির অবস্থায় ফিউশন করে শক্তিতে রূপান্তরিত হলে সেই শক্তির পরিমাণ কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এখন ইলেকট্রন এবং পজিট্রন দুক্ষেত্রেই কিন্তু ভর কত আমরা তাহলে জানি, ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কিলোগ্রাম। সো ইলেকট্রন এবং পজিট্রন দুজন মিলে যখন ফিউশন করছে তখন তাহলে আমাদের মোট ভর দাঁড়াচ্ছে এটা টাইমস 2 ইজ ইকুয়ালস টু আমাদের এই ফিউশন রিঅ্যাকশনের জন্য কতটুকু ভর দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখান থেকে ভরের মান বলতে পারবো 1.28 ইন্টু 10⁻30 কিলোগ্রামস, তাই তো। এখন এখান থেকে যদি আমরা কতটুকু শক্তি এসছে সেটা বের করতে চাই, E ইজ ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে mc স্কোয়ার্ড, যেখানে আমরা জানি c এর মান হবে 3 ইন্টু 10⁸ মিটার্স পার সেকেন্ডস। সো m কত, m হচ্ছে 1.82 ইন্টু 10⁻30 টাইমস 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা আলটিমেটলি পাচ্ছি 1.64 ইন্টু 10⁻13 জুল। জুল থেকে যদি আমরা ইলেকট্রন ভোল্ট এককে যেতে চাই তাহলে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে এই মানটাকে ভাগ করে দিব। তাহলে আমরা পাচ্ছি 1.03 মেগা ইলেকট্রন ভোল্ট, 1.03 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটাই তাহলে আমাদের জন্য অ্যান্সার। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে একটি পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম 235 নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে। বলা হচ্ছে ওই চুল্লির ক্ষমতা 10% এবং এটির ক্ষমতা 1000 মেগাওয়াট। চুল্লিটি 10 বছর চালাতে কতটুকু ইউরেনিয়াম লাগবে আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে। তো যেহেতু চুল্লির ক্ষমতা 10% আমরা কিন্তু আসলে বলতে পারি, তাহলে এখানে মোট কতটুকু ক্ষমতা আমরা আসলে পাচ্ছি, প্রাপ্ত ক্ষমতা P প্রাইম ইকুয়ালস টু আমরা বলতে পারবো 0.10 টাইমস 1000 মেগাওয়াট। মেগাওয়াটের জন্য 10⁶। সো আমরা কতটুকু পাচ্ছি আলটিমেটলি এখান থেকে আসলে 1 ইন্টু 10⁸ ওয়াট ক্ষমতা পাচ্ছি। এখন বলা হচ্ছে ইউরেনিয়াম 235 এর যদি একটা ফিশন প্রক্রিয়াতে যেতে হয় তাহলে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন করে, তাই না? তো একটা ইউরেনিয়ামের জন্য 1 ইউরেনিয়াম 235 এর জন্য আমার কতটুকু শক্তি দরকার আসলে আলটিমেটলি দরকার ধরলাম E শক্তি, E ইকুয়ালস টু বা E1 ধরলাম একটার জন্য, E1 ইজ ইকুয়ালস টু 200 মেগা ইলেকট্রন ভোল্ট, দ্যাটস বাই 10⁶। আবার মেগা ইলেকট্রন ভোল্ট থেকে জুলে আসতে হলে আমরা 1.6 ইন্টু 10⁻19 জুল ইউজ করব। ক্যালকুলেশনে যদি করি আমরা পাবো 3.2 ইন্টু 10⁻11 জুল, তাই তো। এটা একটা ইউরেনিয়ামের জন্য। সুতরাং 10 বছরে আমরা আসলে কতটুকু শক্তি আমাদের প্রয়োজন হবে 10 বছরের জন্য। 10 বছরের প্রয়োজনীয় শক্তি ফর 10 ইয়ার্স আমরা বলবো আমাদের জন্য E10 ইজ ইকুয়ালস টু বেসিক্যালি কতটুকু, আমরা এখানে ক্ষমতা বলছি 1 ইন্টু 10⁸ ওয়াট টাইমস ৮৬,৪০০ প্রতিদিনে, এবং প্রতিদিনে যদি হচ্ছে গিয়ে এবং বছরে 365 দিন, এবং আমরা 10 বছরের জন্য চাচ্ছি এত ওয়াট মানে এত জুল পার সেকেন্ড, তাই তো। সো আমরা যদি পার সেকেন্ড এককটাকে হচ্ছে কি আলটিমেটলি যখন টাইম দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যখন আমি ক্ষমতাটাকে সময় দিয়ে গুণ করছি আমরা কিন্তু বেসিক্যালি কতটুকু শক্তি প্রয়োজন তা পেয়ে যাচ্ছি, which is 3.1
5 into 10 to the power 16 joule approximately. সুতরাং আমরা বলতে পারি আমাদের ইউরেনিয়াম n সংখ্যক ইউরেনিয়াম যদি দরকার হয়, এটা ইকুয়ালস টু E10 over E1, 3.15 times 10 to the power 6 divided by 3.2 into 10 to the power minus 11. এখান থেকে আমরা কতটা অ্যাটম পাচ্ছি? 9.86 into 10 to the power 26 টি অ্যাটম পাচ্ছি, এবং যদি আমরা এটাকে মোলে ট্রান্সফর্ম করতে চাই তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করে 1636.23 মোল ইউরেনিয়াম আমাদের প্রয়োজন হবে। আশা করি বুঝতে পারছি আমরা কিভাবে সলিউশন করলাম। তো এই ছিল আমাদের আজকের চ্যাপ্টারের উপর আলোচনা। আশা করি আপনারা কিছু শিখেছেন এবং আমাদের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আজকে আমি সৈয়দ আল নাহিয়ান এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আপনাদের সাথে আমাদের সামনে অন্য ক্লাসে আবারও দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত নিজেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।